কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্টো ওরফে খেলা হবে, তিনি মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন। প্রিয় দর্শক, সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ বিএনপি সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ। আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দুটি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে। ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল দেখায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? হাসিনার ছায়া ওয়াকারের উপরে। কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। পেঁচাল যদি পারতে হয়, দেশের এই অরাজকতা নিয়ে পেঁচাল পারেন। এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এটা যদি 7 মাস আগে হানা দিত বা এই দুদক দিতে পারতো, যে দুদক এখন সাহস পেয়ে গেছে, এখানে আরো অনেক পাওয়া যেত। ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন প্রশ্নে নতুনভাবে বিএনপির দাবি মানা সম্ভব নয়। কিন্তু এই হুঁশিয়ারিকে 4 মাস দাম দিল না ডক্টর ইউনূস সরকার। না, সাহস আছে। আজকে যে ঘটনা ঘটাইছে, গতকালকে যে ঘটনা ঘটাইছে, এটার সাথে কানেক্টেড, বাট আমি একটু কনফিউশনে আছি যে পেছন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা বা সাহসটা জোগানোর কাজটা কারা করে যাচ্ছে। আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানিং বাংলাদেশে দেখার চেষ্টা করছে। আমার হাতে 3টা লেবু আছে, লেবু আমি নিজে ঢাকার যাত্রাবাড়ি থেকে কিনেছি, 4টা লেবু 50 টাকায়। বিএনপির মিডিয়া সেল দিয়ে এই লেবুর হালি 200 টাকা, লেবুর হালি 200 টাকা। যে 4টা লেবু কিনছি 50 টাকা দিয়া, আর সেই 4টা লেবু বিএনপি দেখাইছে 200 টাকা। অর্থাৎ আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি এখন পুরো জাতিকে দেখতে শুরু করছে। এমন ঘটনা দীর্ঘ 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনো ঘটেনি, এইবারই প্রথম এরকম একটি ঘটনা দেখা গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের মহানবী তার বিদায় হজে একটা কথা বলেছেন, হে বিশ্বাসীগণ, শেষ বিচারের দিন তোমরা যেন এই অজুহাত তৈরি না করো যে তোমাদেরকে সতর্ক করা হয়নি। আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কথাটা উনি বলেছেন বিদায় হজে। আজকে জেনারেল ওয়াকার এই কথাটাকে কতবার বলছে, আপনাদেরকে এটা বলবেন না যেন আপনাদেরকে সতর্ক করা হয়নি। তার কথা হচ্ছে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। একত্র হয়ে কাজ করার অর্থ বুঝেছেন? আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, গুমকারীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, ধর্ষণকারীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদের ভিতরে ঝগড়াঝাটি করা যাবে না। বিএনপির যারা ভারত নীতিতে বিশ্বাস করে তাদের সাথে আপনাদের কাজ করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে, ডিজিএফআই তে, এনএসআই তে যারা ভারতের পক্ষে কাজ করেছে, হাসিনার পক্ষে কাজ করেছে, তাদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কথায় কথায় সে বারবার বলছেন আঙ্গুল জাগিয়ে। আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন জেনারেল ওয়াকার? এই আঙ্গুলটা দেখানোর মতো আপনার পজিশন? ওয়াকার বলছে যে অপরাধীদের সাথে আপনাদের কাজ করতে হবে, অপরাধীদের সাথে যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে আঙ্গুল দেখাচ্ছে। সে আঙ্গুল দেখাচ্ছে, আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। হাসিনার কথা মনে আছে? হাসিনা কি বলছিল? বাংলাদেশে এমন কোন শক্তি নাই যারা আমাকে মোকাবেলা করে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরায়। খেয়াল আছে? জেনারেল ওয়াকার এখন সেই আঙ্গুল দেখাচ্ছে। তাহলে কি হাসিনার ছায়া ওয়াকারের উপরে? কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে এক বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। তার সাথে হাসিনার প্রত্যেকদিন কথাবার্তা হয়। আজকে ওয়াকার আঙ্গুল দেখাচ্ছে আর বলছে বিশ্বাস করুন। অর্থাৎ একটা মিথ্যাবাদীকে লোকজন কেন বিশ্বাস করবে? কেন একজন মিথ্যাবাদীকে বাংলাদেশিরা বিশ্বাস করবে? আমাকে আপনি বলেন। যেই লোক মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক নিজে একজন অপরাধী, যেই লোক নিজে একটা গাদ্দার, যেই লোক ভারতের কাছ থেকে সুবিধাবাদী একজন দালাল, সে আপনাদেরকে আঙ্গুল উঁচে ওয়ার্নিং দিতেছে। আমাদের রাসূলের কথাটাকে এই হারামজাদা তার ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদেরকে বলছে। বলবেন না আপনাদেরকে হুঁশিয়ার করা হয়নি? জেনারেল ওয়াকার, এই কথাটা আমাদের মহানবীর উক্তি, আমাদের এই কথাটা পবিত্র একটি কথা। এই কথাটার অপব্যবহারের জন্য আপনাকে তো জুতা পেটা করে ওখান থেকে বের করে দেওয়া উচিত। কিসের ওয়ার্নিং দিচ্ছেন আপনি? কাকে আপনি ওয়ার্নিং দিচ্ছেন? আপনি বলছেন কাজ করতে, আপনি বলছেন হানাহানি মারামারি বন্ধ করতে। হানাহানি মারামারি যারা করে তারা আপনার ছত্রছায়ায়, আপনি তাদেরকে হানাহানি বন্ধ করতে বলছেন।
আপনি শেখ পরিবারের কাউকে আপনি গ্রেফতার করেন, আপনি এগুলো কমপ্লিট করেন। 626 জন অপরাধীকে আপনি ছেড়ে দিয়েছেন। জেলের যতগুলো আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হয় তাদেরকে বিহাইন্ড দ্য সিন আপনি ছেড়ে দিচ্ছেন। ছাড়ছেন না পয়সা নিয়ে বা পয়সা ছাড়া হাসিনাকে ব্যাক করানোর জন্য। আপনি তো এখন আপনার আসল চেহারায় ব্যাক করছেন। এতদিন মিন 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 করেছেন, এখন ব্যাটা হয়ে গেছেন। রাওয়ায় গিয়ে ওই আব্দুল হকের পাশে দাঁড়িয়ে, ওই ভাওড়ার পাশে দাঁড়িয়ে আপনি 19,000 লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে, গণহত্যার পরে। সবাইকে ছেড়ে দিলেন কেন? এখন তো 500-র মতো লোক আছে ভিতরে, 530-35 জনের কথা শুনেছি। এর মানে হলে মানুষগুলো নিরাপরাধ ছিল। তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেনা কর্মপ্রধান, উনি বললেন যে এটা ফয়সালা হয়ে গেছে। বিচারাধীন বিষয়ে কমিশন তদন্ত করছে, এরকম বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও কোনো কথা বলার এখতিয়ার নাই। সেনাপ্রধান দূরের কথা, বিচারাধীন কোনো বিষয়ে আপনারা কেউ কথা বলতে পারেন না। আপনি পার্টিকুলার ইন্টারফেয়ার করছেন, আইএসপিআর এর মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চান, এবং এই কমিশনের সাথে সাথে কারা কারা জড়িত। এই দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভেরি হাইলি ইনকম্পিটেন্ট, একটা অযোগ্য অপদার্থ লোক, তার স্বরাষ্ট্র উপদেষ্টা করছে এবং সেই কমিশনের সদস্য হিসেবে ছিলেন। কত বড় দালাল! গত 16 বছর তার চেহারা দেখি নাই। গণ অভ্যুত্থানে যিনি একটা মিছিল করেন নাই, স্লোগান দেন না, একটা ঢিল ছোড়েন নাই, তাকে কে এনে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? কেন বানিয়েছে? এটা হচ্ছে বাংলাদেশের শত্রুরা বানাইছে। যারা গণ অভ্যুত্থানকে নাই করে দিতে চায়, যারা 24কে বিলীন করে দিতে চায়, তারাই এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের মতো একটা অপদার্থ কুলাঙ্গারকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে। এই হচ্ছে বাংলাদেশ, দালালি আর দেশ খদ্দেবার রাজনীতি বাংলাদেশে। এবং দেখেন বাংলাদেশের কোনো বড় বড় রাজনৈতিক দল এই জুলুম নিয়ে কথা বলছে না। শুধু নির্বাচন, শুধু ক্ষমতা, বিচার নিয়ে, এই সংস্কার নিয়ে, তাদের এই মুসলিমদের পক্ষে দাঁড়ানোর কোন রাজনীতি তারা করছে না। এবং তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ বদলে গেছে। আপনি মার্কা নিয়ে যাবেন আর এই লক্ষ লক্ষ পরিবার আপনাদের ভোট দিবে, সেই দিন বাংলাদেশে এখন আর নাই। মুসলিমের পক্ষে দাঁড়াইতে হবে, এটাই আগামী দিনের রাজনীতি। আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানিং বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি ইদানিং বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। আমার হাতে 3টা লেবু আছে, লেবু, ইয়েস লেবু। এই 3টা লেবু সহ আরেকটা লেবু, 4টা লেবু আজকে আমি নিজে ঢাকার যাত্রাবাড়ি থেকে কিনেছি। 4টা লেবু 50 টাকায়, 4টা লেবু 50 টাকায়। একটা লেবু দিয়ে আজকে আমরা ইফতার করছি, বাকি 3টা লেবু আমার হাতে আছে। অর্থাৎ লেবুর হালি 50 টাকা, সর্বোচ্চ কোথাও 60 টাকা, আরো কোথাও কম আছে। কিন্তু বিএনপির মিডিয়া সেল দিয়ে কিছুক্ষণ আগে বিএনপি আওয়ামী লীগের চোখ দিয়ে দেখা শুরু করছে। বিএনপির মিডিয়া সেল দিয়ে কিছুক্ষণ আগে পোস্ট করছে, দেখাই আপনাদেরকে। বিএনপির মিডিয়া সেল দিয়ে এই যে লেবুর হালি 200 টাকা, লেবুর হালি 200 টাকা। যেই লেবু আমি এই যে আমার হাতে নিয়ে আসছি, যে 4টা লেবু কিনছি 50 টাকা দিয়া, আর সেই 4টা লেবু বিএনপি দেখাইছে 200 টাকা। অর্থাৎ আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপি এখন পুরো জাতিকে দেখতে শুরু করছে। অর্থাৎ এই সরকার যাই করবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সমালোচনা শুরু করবো। প্রথমত আমি একজন খেজুর ব্যবসায়ী, মাঝে মাঝে খেজুর বিক্রি করি, রমজানে খেজুর বিক্রি করি, সারা বছর বিক্রি করি। গেল বছর যেই দামে আমরা খেজুর কিনতাম এবং যেই দামে বিক্রি করতাম, তার চাইতে প্রতি কেজি খেজুর এবছর কমপক্ষে 300 টাকা করে কম। প্রতি কেজি খেজুর কমপক্ষে 300 টাকা কমে এবছর বিক্রি করছি আমরা, একদম 300 টাকা কমে বিক্রি করছি। গেল বছর এই বাংলাদেশে তারা হচ্ছে ইজিপশিয়ান মেডজুল খেজুরটা বিক্রি করছেন। আপনারা জানেন যে সবচেয়ে দামি খেজুর হচ্ছে ইজিপশিয়ান মেডজুল। সেটা গেল বছর বিক্রি হয়েছে 10,000 টাকা, 11,000 টাকা, 12,000 টাকা, 14,000 টাকা পর্যন্ত 5 কেজি খেজুর বিক্রি হয়েছে। সেই একই মেডজুল খেজুর আমি নিজে এবছর বিক্রি করছি 8,000 টাকা, 8,500 টাকা করে। অর্থাৎ প্রতি 5 কেজি খেজুরে 2,000 টাকা কম। ঠিক তেমনি ভাবে আজকে এবছর প্রত্যেকটা পণ্য, নিত্য পণ্যের দাম কম, সবকিছুর দাম কম। হ্যাঁ, শুধুমাত্র আপনার ভোজ্য তেলটা সংগ্রহে কিছুটা কম আছে, বা কোনো একটা কারণে ভোজ্য তেলের দামটা বেশি এবং ভোজ্য তেলটা কম। এবং এ তেলের দাম কিন্তু এবছর বাড়ছে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। ভোজ্য তেলের দাম অর্থাৎ সয়াবিন তেলের দাম কিন্তু এবছর বাড়ছে, মোটেও এমন না। সয়াবিনের তেল অতি আগে থেকেই বাড়তি ছিল। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, যারা কোনো প্রকার বাজার মনিটরিং ছাড়া, বাজার জাজমেন্ট করা ছাড়া এই লেবু, যেই লেবু আমি 50 টাকায় কিনছি এক হালি, সেই লেবু তারা তাদের মিডিয়া সেলে পোস্ট করেছে যে এই লেবুর হালি 200 টাকা। এটা জাতির জন্য খুবই দুঃখজনক, খুবই বড়। আপনারা ফেসবুক লাইভে এখন 300 জন ভাই এখানে আছেন, আপনারা বলেন না আজকে অনেকেই লেবু কিনছেন, আপনারা বলেন না আজকে লেবু কয় টাকা দিয়ে কিনেছেন, কয় টাকা দিয়ে আপনারা আজকে লেবু কিনেছেন বলেন না। দেখুন বিএনপি এই সরকারের সমালোচনা করবে, কোনো অসুবিধা নাই। আমরা এই সরকারের সমালোচনা করবো, কোনো অসুবিধা নাই। এই সরকারের ভুল আমরা ধরবো, কিন্তু সমালোচনার একটা যৌক্তিকতা থাকতে হবে, সমালোচনা করার একটা ভাষা থাকতে হবে। আপনি যখন মিথ্যা গুজব ছড়িয়ে আপনি বলবেন যে এক হালি লেবুর দাম 200 টাকা, বাংলাদেশে অনেকেই লেবু কিনছে, আজকে অনেকেই লেবু কিনছে। আপনারা বলেন না যে গেল বছর এই দিনে আপনারা যে লেবু কিনছেন, এই দিনে আপনারা যে ইফতার কিনছেন, এই দিনে আপনারা যে মাছ মাংস কিনছেন, তার চাইতে এবছর দাম কম নাকি বেশি? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, বিএনপিকে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। এই সরকারের সমালোচনা বিএনপিরও করা উচিত, আমাদের করা উচিত। সবাই আমরা বিএনপি এই সরকারের সমালোচনা করব, কিন্তু সেই সমালোচনার একটা যৌক্তিকতা থাকতে হবে। কোনোদিন 50 টাকা লেবুকে যদি আমি 200 টাকা বলে এরপরে প্রচার করি হবে? ডিমের
হাসিনার আমল থেকে 170 টাকা 180 টাকা পর্যন্ত ছিল আপনার ওই যে ফার্মের ডিম, সেই ডিম এখন 140 টাকা করে ডজন বিক্রি হচ্ছে, 150 টাকা করে ডজন বিক্রি হচ্ছে। এখন মাংসের কেজি হাসিনার আমলে 750 টাকা 800 টাকা ছিল, সেই মাংস এখন 750 টাকা 700 টাকা 650 টাকা পর্যন্ত আছে আপনার গরু মাংস। তো সেই জিনিসগুলো যদি এভাবে আমরা জাজমেন্টাল হই, অর্থাৎ আপনার যৌক্তিক বিবেচনা না করেই শুধুমাত্র এই সরকার ক্ষমতায় আছে, এই সরকারকে ক্ষমতায় দিয়ে বিদায় করতে হবে, এই সরকার তো ভাই ইচ্ছা করে ক্ষমতায় আসে না। ইউনূস সাহেব বা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যারাই এসছে তারা কেউ নিজের ইচ্ছায় এই সরকারে আসে না, তাদেরকে আমরা ডাইকা নিয়ে আইসা এই বিএনপি এখানে বসাইছে, জামাত বসাইছে, অন্যান্য রাজনৈতিক দল বসাইছে, এই সমন্বয়করা বসাইছে, ছাত্ররা বসাইছে, তরুণরা বসাইছে। এই সরকারের অনেক ব্যর্থতা আছে, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারেনি। কিন্তু এই সরকার বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল রেখেছে, স্টেবল রেখেছে, এবং নিত্যপণ্য অনেকটাই, বিশেষ করে আপনার চাল ডাল থেকে শুরু করে নিত্যপণ্য যেগুলো আছে, আপনার আলুর কেজি 20 টাকা 25 টাকা, যে আলু হাসিনার আমাদের 60 টাকা 70 টাকা করে আমরা কিনে খাইছি। আমরা দেখেছি টমেটোর কেজি এখন 10 টাকা, শশার কেজি 50 টাকা। তো এখন সরকারের সমালোচনা করেন, আপনারাও করেন, আমরাও করি, কিন্তু সমালোচনার একটা ভাষা থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে। আপনি যদি এই যে লেবু বারবার লেবু দেখাইতে হয়, কারণ আজকের আলোচনার টপিক হচ্ছে লেবু। যেই লেবু আমরা সবাই 50 টাকা 60 টাকা করে কিনছি, এটাও বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু লেবু বাংলাদেশে উৎপাদিত হয়, এই লেবুর হালি হওয়া উচিত ছিল 20 টাকা 25 টাকা 30 টাকা, এর বেশি হওয়াটা কোনোভাবে যৌক্তিক না, এটাও বেশি। কিন্তু সেই 50 টাকার লেবুকে যদি আপনারা 300 টাকা বলেন, 200 টাকা বলেন, এটাই সরকারের প্রতি ইনসাফ করা হবে না, এই সরকারের প্রতি জুলুম করা হবে। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে কমপক্ষে 200 থেকে 300 আন্দোলন ট্যাকেল দিয়ে এই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজনৈতিক দলগুলি সরকারকে বসিয়েছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলি অযৌক্তিকভাবে সরকারকে ভুলভাবে ব্যাখ্যা করে, ভুলভাবে সমালোচনা করে, এবং মিথ্যা তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস করে। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন, এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপরে একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি, মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল, এইটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালে গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়, আমার একটা লাগাইছিল নিয়া, তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদের মৃত্যু দেখার অপেক্ষা আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে, অমুকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু সাইন আছে জানি না, বাট জামাত চায়। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।